আমাদের অনেক জোস লেভেলের প্রিপারেশন থাকা সত্ত্বেও আমাদের নামটা কিন্তু আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে আসে নাই। তো এর জন্য আমাদের নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণগুলো যদি আমরা একটু খতিয়ে দেখতে পারি এবং সেগুলো থেকে নিজেকে উত্তীর্ণ করতে পারি, তাহলে আগত যে পরীক্ষাগুলো আছে, যে ভার্সিটি এক্সামগুলো আছে, সেগুলোতে আমরা অনেক বেশি ভালো করতে পারবো। তো আমার এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সাথে মেডিকেল পরবর্তী প্রিপারেশন কীরকম হওয়া উচিত। তো প্রথমেই আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কী কারণে আমাদের চান্সগুলো মিস হলো। আসলে আমাদের যে ভুলগুলো আমরা করতেছি সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে নাই পারি, তাহলে পরবর্তী সময়ে আমরা সেই একই ভুল করব এবং সেখান থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো না এবং আলটিমেটলি আমাদের সব জায়গায় চান্স মিস হবে। তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের চান্স মিস হলো কোন কোন কারণে। তো প্রথম এবং অন্যতম যে কারণটা আমি এখানে লিখেছি, তাহলে প্রথম থেকেই সিরিয়াসলি না পড়া। আমাদের মাঝে বেশিরভাগ স্টুডেন্টস আছে যারা 3 বা 4 নাম্বার বা 2 নাম্বারের জন্য চান্স পায়নি। তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা তোমার ধরো যে পরীক্ষার 10-20 দিন আগে থেকেই তারা ধরো যে প্রিপারেশান নেওয়া শুরু করছে সিরিয়াসলি। তারা আগে থেকে প্রিপারেশান নিয়েছিল, কিন্তু সিরিয়াসলি প্রিপারেশান নেওয়া শুরু করছে পরীক্ষার 10-20 দিন আগে থেকেই। যার ফলে তারা পড়াশোনা করার জন্য একটা হিউজ টাইম তারা পায়নি এবং পড়াশোনা করার জন্য যে অনেক বড় একটা সময় দরকার, অনেক বেশি কনসিস্টেন্সি দরকার, সেটা তারা মেনটেন করতেই পারেনি। যার ফলে তারা কিন্তু অনেক অল্প মার্কের জন্য তারা চান্স মিস করছে। দ্বিতীয় কারণটা হলো ধারাবাহিকতা বজায় না রাখা। আমাদের এই ক্যাটাগরির স্টুডেন্টস হলো যারা প্রথম থেকেই পড়ে, কোনো দিন ধরো তারা 5 ঘন্টা পড়লো, কোনো দিন তারা 5 ঘন্টা পড়লো, তারপরের দিন তারা 2 ঘন্টা পড়লো, তারপরের দিন তারা আবার 5 ঘন্টা পড়লো, তারপরের দিন তারা আবার পড়লোই না। এরকম কিন্তু স্টুডেন্টস অনেক আছে। এই যে এখানে পড়াশোনার ডাউন হয়ে গেল, কলাপস হয়ে গেল, হ্যাঁ, পড়াশোনার রেটটা কমে গেল। এই আমাদের পড়াশোনার এই আমাদের একটা তোমার যদি রিদম আছে বা ছন্দ আছে, এই রিদম অনুযায়ী যদি আমরা পড়াশোনা করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে ব্রেনের যে কার্যক্ষমতা সেটা একটু কমে যাবে এবং আমরা পড়াশোনা করার আগ্রহ কমে ফেলবো। তো এই ধারাবাহিকতা বজায় না রেখে পড়ার কারণে কিন্তু আমাদের অনেকেই চান্স মিস করেছে অলরেডি। তারপর আসি তৃতীয় পয়েন্ট, তুলনামূলক কম প্রশ্ন সলভ করা। তো তোমরা জানো যে যারা পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা দিবা সামনে, তোমরা অধিকাংশই শিক্ষার্থীই জানো যে আসলে প্রশ্ন সলভ করার মাধ্যমে আমরা যে পড়ি, হ্যাঁ, একটা পড়া যখন আমরা প্রশ্ন সলভ করার মাধ্যমে পড়ি, এই পড়াটা কিন্তু আমরা ভুলি না এবং ওইখান থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই সেটা কারেক্ট করি। তো আমরা যখন কম প্রশ্ন সলভ করব, সেই কম প্রশ্ন থেকে আমাদের কমনও আসবে কম, এবং কম আসলে আমাদের ধরো যে পরীক্ষায় অটোমেটিক্যালি নাম্বারটা ডাউন হয়ে আসবে, যার ফলে কিন্তু আমাদের চান্সটা মিস হয়ে যাবে। এবং চতুর্থ যেই কারণটা হলো ঠিকমতো রিভিশন না দেওয়া। তোমরা হয়তো পরীক্ষায় রিলেট করতে পারবা যে কোনো একটা প্রশ্নটা তোমার আবছা মনে পড়তেছে, মনে হচ্ছে যে মনে পড়তেছে কিন্তু মনে পড়তেছে না, আবার ভালোভাবে মনে পড়তেছে না যে এক্স্যাক্ট কোন উত্তরটা হবে, তুমি সেটা বলতে পারতেছো না বা মনে রাখতে পারতেছো না। এটার কারণ কি জানো? তুমি পড়াটা শুধুমাত্র একবার পড়েছো, তোমার কোচিংয়ে যখন অধ্যায়গুলো হয়েছে তুমি যখন পড়াটা একবার পড়েছো, কিন্তু তুমি যদি ভাই পড়াটা রিভিশন দিতা বা 2 বা 3 বার পড়তা, তাহলে কিন্তু তোমার ওইখানে তোমার কোনো কনফিউশন থাকতো না। এবং এই কনফিউশন না থাকলে তুমি জাস্ট প্রশ্নটা দেখার সাথে সাথে উত্তর করে দিয়ে আসতে পারতা এবং তোমার কিন্তু চান্সটা মিস হইতো না। তারপর পঞ্চম যেই কারণটা ভাইয়া, আমাদের প্রপার গাইডলাইন থাকে না। আমরা যেহেতু ভাই হিউম্যান বিং, আমাদের এই 4টা ভুল হবে, সেটা স্বাভাবিক, ভুল হওয়াই স্বাভাবিক, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যদি একটা প্রপার গাইডলাইন থাকতো, যে আমাদেরকে বলে দিত যে ভাই তুমি এগুলো ভুল করতেছো, এখান থেকে বের হয়ে আসো, বা আমরা ভুল পথে হাঁটলে তারা আমাদেরকে বলে দিত। কিন্তু যাদের এই প্রপার গাইডলাইনটা ছিল না, তারা কিন্তু অনেক অল্প কারণে তারা চান্স মিস করেছো। তো এখন আসি ভার্সিটি এক্সামে টপ করতে গেলে কী প্রয়োজন। তোমরা এখানে দেখতে পারবা আমি এখানে লিখেছি টপ, আমি শুধু সিট পাওয়ার কথা বলিনি, আমরা এখানে লিখেছি টপ, অর্থাৎ ভার্সিটি এক্সামে টপ করতে হবে। টপ করার জন্য আমাদের যে পয়েন্টগুলো অনুযায়ী চলতে হবে, তাহলে পূর্ববর্তী কোনো ভুল করা যাবে না। অর্থাৎ এখানে যে আমি কয়েকটা ভুলের কথা বলছি, সেই ভুলগুলো আর আমাদের রিপিট করা যাবে না। দ্বিতীয়ত হলো যেটা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়তে হবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক, তোমরা যেহেতু এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিলা বা যারা সেকেন্ড টাইমার আসো, তোমরা একটু মোটামুটি জানো যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকেই তোমার মোটামুটি 50%-এর মতো কোশ্চেন কিন্তু কমন আসে, সেটা যে কোনো ভার্সিটি থেকেই হোক, কারণ টিচাররা ওই লেভেলের প্রশ্নই বানায় এবং সেখান থেকেই কমন আসে। তারপর আবার ধরো যে তোমার কনসেপ্ট থেকেই, অর্থাৎ কোশ্চেনের যে কনসেপ্ট,
ম্যাথমেটিক্যাল টাইপ থেকে কমন আসবে অনেক। ম্যাথমেটিক্যাল সংখ্যাগুলো কমন না আসতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপ থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে। তো আমরা যদি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ে থাকি, তাহলে আমাদের কোয়েশ্চেন ধরনটা বোঝা হয়ে গেল, এবং যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো আসবে এবং থিওরিটিক্যাল যে পড়াগুলো আসবে, সেগুলো কিন্তু আমরা মোটামুটি তোমার 50%-এর মতো কমন পেয়ে যাব। এবং এর থেকে আর একটু বেশি মার্কস পেলেই কিন্তু আমাদের যে কোনো ইউনিভার্সিটিতে অনেক ভালো করা সম্ভব, টপ করা সম্ভব। তৃতীয়ত কারণে আসি, শুধুমাত্র কোচিংয়ের বই না পড়ে প্রধানত মূল বই পড়তে হবে। আমাদের মাঝে অনেকে আমরা কী করি, কোচিংয়ের বইগুলোতে কিন্তু অনেক ভালোভাবে গোছালোভাবে দেওয়া আছে, কিন্তু তোমার ভাইয়া মাথায় রাখতে হবে যে ভর্তি পরীক্ষার অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন কিন্তু তোমার কোচিংয়ের বই থেকে হবে না। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন হবে আমাদের মূল বই থেকে। তাই আমাদের মূল বইকে প্রধান ধরেই পড়তে হবে, মূল বই থেকেই আমাদের প্রধানত পড়তে হবে। এবং কোচিংয়ের যে বই বা কোচিংয়ের যে গাইডগুলো আছে, সেখান থেকে আমরা জাস্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব, আমাদের ধারণা আমরা ক্লিয়ার করব, এবং আমরা মূল বই থেকেই আমাদের পড়াশোনাটা করব। তাহলে আমাদের যে মূল বই থেকে ট্রিকি কোয়েশ্চেনগুলো আসবে, সেগুলো পরীক্ষার হলে গিয়ে আমাদের আটকাবে না, এবং আমাদের পড়াশোনাটা এবং আমাদের পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। তারপর আসি চতুর্থত, তোমার যেই জিনিসটা লাগবে তাহলে পার্সোনাল মেন্টর অর্থাৎ এমন কেউ একজন থাকবে, হোক সেটা হতে পারে তোমার বাবা, তোমার মা, তোমার বড় ভাই, অথবা যে কোনো এক্সপেরিয়েন্সড পার্সন। সে তোমাকে বলবে ডু, তুমি জাস্ট বলবে ডান। অর্থাৎ সে তোমাকে যে কাজটা দিবে, যে বাবা তুমি আজকে এই কাজটা করবা, বা ভাইয়া তুমি আজকে এই কাজটা করবা, এবং তোমার যে কোনো কিছুর বিনিময়ে হলেও সেই কাজটা তোমাকে করতে হবে। তাহলেই তুমি আলটিমেটলি একটা গোলের মধ্যে থাকবা, একটা ট্র্যাকের মধ্যে থাকবা, এবং তোমার পড়াশোনাটা শেষ হবে, এবং তুমিও অনেক বেশি কনফিডেন্স ফিল করবা, এবং অবশেষে তুমি যে কোনো ভার্সিটির পরীক্ষায় ইনশাল্লাহ টপ করতে পারবা। তো যাদের মেডিকেল মিস হয়েছে, এইখানে তোমার হতাশ হওয়ার কিছুই নাই। আমি ভাইয়া, আমি শাহরুখ হাসান সৈকত, আমিও কিন্তু মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার পর আমিও আমার অনেক অবস্থা খারাপ হয়েছিল। আমি এই অবস্থা থেকে কীভাবে উঠে আসছি আল্লাহ তাআলা একমাত্র জানেন। অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তারপরেও আমি যে ভুলগুলো ছিল, ওই ভুলগুলো আমি ধরতে পারছিলাম। এবং তার পরবর্তী সময়ে আমি যখন কৃষিগুচ্ছ পরীক্ষা দিই, সেখানে আমার মেরিট পজিশন ছিল ৭৬, অর্থাৎ পুরো বাংলাদেশে আমি ৭৬তম হয়েছিলাম। এবং এটা আমার জন্য অনেক বেশি একটা এনজয়িং মোমেন্ট ছিল, যে মেডিকেল থেকে উঠে এসেও মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারছি। তো এরকম কিন্তু আরও অনেক উদাহরণ আছে। আমার পজিশন তো তারপরেও একটু পিছনে, তোমরা আরও অনেক ভাইয়াপু দেখতে পারবা যাদের মেডিকেল মিস হয়েছে, কিন্তু তারা এখনও অনেক টপ পজিশনে, টপ ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট নিয়ে পড়তেছে। তো মেডিকেল মিস হয়েছে, এই জন্য প্যানিক হবার কিছুই নাই। একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এবং সামনের যে পরীক্ষাগুলো আছে, তোমার জিএসটি আছে, তারপর সাস্টের পরীক্ষা আছে, জেএনইউর পরীক্ষা আছে, অনেক ইউনিভার্সিটির পরীক্ষা আছে, তারপর কৃষিগুচ্ছ আছে, এটা তো অনেক বড় একটা চান্স। তো তোমরা সেগুলোতে ফোকাস করবা, এবং যে কোনো হেল্পের জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমার এই আইডি থেকেই। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।